শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই বাংলাদেশে যে তাপমাত্রা চলছে, যেই তাপপ্রবাহ চলছে, সেটি মাঝারি থেকে বলা যায় যে উচ্চ তাপমাত্রা যেটি আমরা বলি, এবং যার কারণে দেখা যাচ্ছে হিট অ্যালার্টও জারি করতে হচ্ছে দফায় দফায়। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় হিট অ্যালার্ট, জনজীবন বিপর্যস্ত। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন চিকিৎসক অধ্যাপক ডক্টর ইকবাল হাসান মাহমুদ, রয়েছেন ডক্টর আব্দুল মান্নান, কোঅর্ডিনেটর ক্লাইমেট অ্যাডাপ্টেশন BARC। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন আরও কজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন ডক্টর সারাবন্ত হুরা, সহযোগী অধ্যাপক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। রয়েছেন অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান, নির্বাহী পরিচালক IPD। এছাড়া আমাদের সাথে দুজন প্রতিনিধিও রয়েছেন, এটিএন বাংলার রাজশাহী এবং চুয়াডাঙ্গার প্রতিনিধি। রয়েছেন রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটন, এবং আমাদের সাথে রয়েছেন চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিক রহমান। আপনাদেরকে অনুষ্ঠানে স্বাগত। প্রথমেই আমরা চুয়াডাঙ্গা প্রতিনিধি রয়েছেন রফিক রহমান। রফিক রহমান, আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, চুয়াডাঙ্গার বিষয়টি গণমাধ্যমে যেটি এসেছে এবং আমরাও দেখতে পাচ্ছি যে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে রেকর্ড তাপমাত্রা। তো সার্বিকভাবে সেই এলাকার বিষয়টি আপনার কাছে, সেই পরিস্থিতি সম্পর্কে জানব। প্রথমে বলতে হয়, চুয়াডাঙ্গা মূলত ভারত ঘাসা একটা জেলা। চুয়াডাঙ্গায় শীতের সময় যেমন শীত পড়ে, ঠিক গরমের সময় কিন্তু অনুরূপ বেশি গরম অনুভূতি হয়। এটা প্রতি বছরের ন্যায় এবারও একই অবস্থা বিরাজ করছে। মূলত পয়লা বৈশাখ থেকে চুয়াডাঙ্গায় তাপপ্রবাহ শুরু হয়েছে। প্রথমে মৃদু ছিল, তারপরে মাঝারি, তারপরে তীব্র, এবং শেষ পর্যন্ত অতি তীব্র তাপমাত্রা বিরাজ করেছে গত 2 দিন। আজকে কিছুটা কম, আজকে আপনার 40 ডিগ্রি তাপমাত্রায় নেমে এসছে। গতকালও ছিল 42.2 ডিগ্রি সেলসিয়াস। তাতে যে অতিরিক্ত তাপমাত্রার কারণে চুয়াডাঙ্গার কিন্তু জনজীবন স্থবির হয়ে পড়েছে। চুয়াডাঙ্গায় যে তাপমাত্রা, এই তাপমাত্রার কারণে নির্ময়ের যে মানুষগুলো অত্যন্ত কষ্টের জীবনযাপন করছে। যেমন ধরেন, যারা ডে লেবার আছে, নির্মাণ শ্রমিক, ভ্যান চালক, রিক্সা চালক, এরা অধিক 1 ঘন্টা কাজ করছে, আরো 1 ঘন্টা তাদেরকে রেস্ট নিতে হচ্ছে। এতে কিন্তু আপনার তাদের কিন্তু আয়ও কমে গেছে, আয় অর্ধেকে চলে এসেছে। জনাব রফিক রহমান, আপনি একটু বলবেন লোডশেডিং এর অবস্থাটি কি? লোডশেডিং এর তো একটা ম্যানেজমেন্ট করতেই হচ্ছে বিদ্যুৎ বিভাগকে, যেহেতু লোডশেডিং এর কথা যদি বলতে হয়, শহর কেন্দ্রিক কিছুটা ভালো, তবে গ্রামের অবস্থা ভয়াবহ। গ্রামে আপনার 24 ঘন্টার মধ্যে প্রায় অর্ধেক সময়টাই লোডশেডিং থাকছে। এতে আরো সমস্যা, লোডশেডিং এর অবস্থা খুব খারাপ। আমি যদি বলি আপনার হাসপাতালের কথা, তাহলে হাসপাতালগুলোতে আপনার যে রুগী, আমাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডায়রিয়ার অনলি 5টা বেড আছে। এই 5টা বেডের বিপরীতে আজকে আমার সাথে সদর হাসপাতাল কর্তৃপক্ষের কথা হয়েছে, আজকেও আপনার 70 থেকে 80 জন আপনার ভর্তি হয়েছে। প্রতিদিনই কিন্তু 70-80 জন করে রুগী ভর্তি হচ্ছে, এবং এতে কিন্তু চিকিৎসা দিতে যাওয়ার অত্যন্ত হিমশিম খেতে হচ্ছে আমাদের চিকিৎসক এবং নার্সদের। এছাড়াও আপনার আমাদের যদি চুয়াডাঙ্গার হিসাব করি, চুয়াডাঙ্গাতে অতিরিক্ত গরম পড়ার কারণ আমি কয়েকজনের আবহাওয়াবিদদের সাথে এবং যারা এই নিয়ে চর্চা করে তাদের সাথে কথা বলছি। তারা বলছে যে আপনার চুয়াডাঙ্গায় বেশি গরম পড়ার কারণ এখানে জলাশয় কম, 1, 2 এখানে যে পরিমাণ গাছ থাকার কথা সেই পরিমাণ গাছ নেই, এবং চুয়াডাঙ্গার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে ভারতে। এই কারণে চুয়াডাঙ্গায় গরম এবং শীত এই দুইটাই বেশি পড়ে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে রাজশাহী প্রতিনিধি রয়েছেন জনাব সুজাউদ্দিন ছোটন, আমরা তার কাছে শুনবো যে বিষয়টি আমরা বলছি। সুজাউদ্দিন ছোটন,
এমনিতেই আমরা রাজশাহী বা উত্তরাঞ্চলের কথা জানি যে একটু চরম ভাবাপন্ন, যে গরমের সময় হয়তো প্রচণ্ড গরম, শীতের সময়ও প্রচণ্ড শীত, এরকম একটি বিষয় থাকে। সেই জায়গাতে এখন যে অবস্থা সেটি একটু বর্ণনা করবেন আপনি। এখন পর্যন্ত 40 এবং 41 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে তাপমাত্রা। গত বছর কিন্তু আপনার 43.5 ডিগ্রি পর্যন্ত উঠেছিল। হয়তো আমার মনে হয় যে ভারত এভাবে করতে পারে এবং এভাবে ওঠানামা করতে পারে। তো আমাদের ইতিমধ্যে কিন্তু ত্রাহি ত্রাহি অবস্থা এবং মানুষের জনজীবন কিন্তু ইতিমধ্যে চরম বিপর্যস্ত। মানুষ ঘরের বাইরে খুব কম বের হচ্ছেন, খুব জরুরি প্রয়োজন ছাড়া। আর বিশেষ করে খেটে খাওয়া মানুষ, তৃণমূল পর্যায়ের এবং কৃষিকাজ যারা করেন তাদের কিন্তু অবস্থা অনেক শোচনীয় এবং তারা ঠিক মতো তারা মনোনিবেশ করতে পারছেন না এবং মাঠ পর্যায়ে যে তাদের কৃষি কাজ এবং দিন মজুরের কাজ এগুলো করার ক্ষেত্রে অনেক সমস্যা হচ্ছে। আর হাসপাতালগুলোতেও কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে, বিশেষ করে শিশু রোগীর সংখ্যা এবং ডায়রিয়া, কলেরা এই জাতীয় রোগী এবং ভমিটিং টেন্ডেন্সি। আর বয়স্ক লোকদের মধ্যে কিছু স্ট্রোকের ঘটনা ঘটছে, যেটা হাসপাতাল সূত্রে জানা গেছে। তবে এই স্ট্রোকটা হিট স্ট্রোক কিনা এটা এখনো ক্লিয়ার হয়নি আমাদের কাছে। তবে ডাক্তারদের আশঙ্কা যে হিট স্ট্রোক হতে পারে। এই ধরনের যদি আবহাওয়া এবং বিরূপ আবহাওয়া এবং গরম বাড়তে থাকে তাহলে হিট স্ট্রোকের পরিমাণ বেড়ে যেতে পারে। আরেকটা ব্যাপার, আরেকটা আমাদের সমস্যা হয়েছে যে আমাদের এই অঞ্চলটা তো আম উৎপাদনের জন্য বিখ্যাত এবং রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার মূলত কিন্তু আমের রাজধানী বলা যায়। তো এই আম উৎপাদনের ক্ষেত্রে এবার এই আবহাওয়াটা বিরূপ। কারণ হচ্ছে যে আমের গুটি কিন্তু ঝরে যাচ্ছে এই অতি তাপমাত্রার কারণে। এছাড়াও পানের বরজ, পান উৎপাদনেও কিন্তু ব্যাহত হচ্ছে এবং পানের বরজগুলো অনেক জায়গায় পুড়ে যাচ্ছে এবং পান গাছগুলো আপনার কালার চেঞ্জ হচ্ছে। এই কালার চেঞ্জ হওয়াটা কিন্তু পানের জন্য অনেক ক্ষতিকর। আর কৃষি ক্ষেত্রে আপনার অন্যান্য ফসলেরও কিন্তু ব্যাপক ক্ষতি হচ্ছে এবং কৃষিবিদরা মনে করছেন যে এভাবে যদি চলতে থাকে তাহলে হয়তো আমাদের 10% ফসলের ক্ষতি হবে, বিশেষ করে সবজি এবং ধানে। জি, সুজাউদ্দিন ছোটন, আরেকটি বিষয় যেটি আমি জনাব রফিক রহমানকেও জিজ্ঞেস করছিলাম, লোডশেডিংয়ের অবস্থাটি কী? উনি বলছিলেন শহর এলাকায় মোটামুটি সহনীয়, কিন্তু গ্রামের অবস্থা খুবই খারাপ ওনার বিবেচনায় এবং ওনার পর্যবেক্ষণে। আপনার সরজমিন অবজারভেশনটা কীরকম? রাজশাহী জেলার 9টি উপজেলা, এখানে মহানগরীর বাইরেও 9টি উপজেলা। তো আমাদের মোট 96 মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হয় প্রতিদিন। তো সেখানে আমাদের পাওয়া যাচ্ছে 70 মতো, অর্থাৎ প্রায় আপনার 34 মেগাওয়াট কম ঘাটতি সাপ্লাই হচ্ছে। তো আমাদের এখানে শহর অঞ্চলে একটু কম বিদ্যুৎ লোডশেডিং হয়, কিন্তু গ্রামগঞ্জে বেশি হয়। তো আমরা শহরের লোক কিছুটা উপকৃত হলেও গ্রামের গঞ্জের লোকের কিন্তু ভোগান্তি বেড়েছে এবং লোডশেডিং এর পাশাপাশি গরম, এই দুটোই কিন্তু আমাদের তৃণমূল পর্যায়ে গ্রামীণ জনপদে ভোগান্তি বাড়িয়ে দিয়েছে। আচ্ছা, গ্রামে লোডশেডিং হওয়ার কারণে আপনার কাছে মনে হয় কিনা, বা আপনিও যখন গ্রামে কৃষকদের সাথে কথাবার্তা বলেছেন বা যারা জমিতে আছে তাদের সেচ ব্যবস্থা ব্যাহত হওয়ার একটা শঙ্কা তৈরি হয়েছে কিনা বা হচ্ছে কিনা? জি, সেটা তো ব্যাপকভাবে হচ্ছে। আর আমাদের কিন্তু উত্তরাঞ্চলটা, বিশেষ করে রাজশাহীর বরেন্দ্রভূমি, এবং এইটা কিন্তু মরুকরণ প্রক্রিয়া ছিল বলেই কিন্তু বরেন্দ্র প্রকল্প চালু করা হয়েছিল। এটা হলো 82 সালের দিকে। তো এই মরুকরণ প্রক্রিয়া রোধের কারণেই কিন্তু এখানে ইরিগেশন, তারপর হলো আপনার প্ল্যান্টেশন, বৃক্ষায়ন, বনায়ন এগুলো করতে হয়েছে। তো এগুলো করার কারণে কিন্তু আমাদের এই অঞ্চলটা মরুমায়তা থেকে অনেকটা রক্ষা পেয়েছে এবং সেটা উপকার ভোগীর সংখ্যা বেড়েছে আমাদের এই অঞ্চলে। তো এছাড়াও আর একটা সমস্যা হচ্ছে যে পুকুর ভরাট হচ্ছে। অসংখ্য পুকুর ভরাট হওয়ার কারণে কিন্তু আমাদের একদিকে ইরিগেশন এর প্রবলেম হচ্ছে, আরেকদিকে কিন্তু আমাদের জমির পরিমাণ, অর্থাৎ আপনার আবাদি জমির পরিমাণও কমছে। তো এই পুকুর ভরাট কিন্তু আপনার প্রশাসনের ছত্রছায়ায় কিছু অসাধু চক্র এগুলো করছে, আর করছে বলে কিন্তু আমাদের এই যে দুর্যোগকালীন সময় পুকুরের যে উপকারিতা সেটা কিন্তু আমরা পাচ্ছি না। মোট কথা সুজাউদ্দিন ছোটন, যদি আমরা এক কথায় একটি বিষয় বলি যে রাজশাহী শহরের কথা যদি বলি, রাজশাহী শহরে প্রায়
একটু পরপরই হাঁটতে গেলেই হয়তো একটা সময় ছিল যখন পুকুর পাওয়া যেত, জলাশয় পাওয়া যেত। সেই জায়গাগুলো ধীরে ধীরে নগরায়নের ফলে কিংবা অধিক মাত্রায় আবাসন প্রকল্প, ডেভেলপার কোম্পানি আসার কারণে সেগুলো যেহেতু ভরাট হয়ে গেছে, দখল হয়ে গেছে এবং মানুষের জীবনযাত্রা এক ধরনের পরিবর্তন এসেছে। আজকে সাময়িক সময়ে সেটির সুফল হয়তো অনেকে ভোগ করেছেন, কিন্তু আজকে এসে হয়তো দেখা যাচ্ছে তার একটা যে নেতিবাচক প্রভাব সেটি উপলব্ধি করতে পারছে। বিষয়টি কি এরকমই কিনা? জি, প্রতি সপ্তাহে অন্তত রাজশাহী মহানগরীর 78 কিলোমিটার এলাকার মধ্যে অন্তত 2টি করে পুকুর ভরাট হচ্ছে। তাহলে আপনি বুঝতে পারছেন যে মাসে অন্তত 8টি পুকুর ভরাট হচ্ছে, এবং এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু রাজশাহী মহানগরী কিন্তু একসময় পুকুর শূন্য হয়ে পড়বে। আর এই পুকুর শূন্য ওঠার কারণে কিন্তু আমাদের এখানে জলাবদ্ধতা, মহানগরীতে অতিমাত্রা বৃষ্টি হলে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়। পাশাপাশি কিন্তু আমাদের ধরেন কোথাও যদি আগুন লাগে, যে পুকুরের পানি, ফায়ার ব্রিগেড পুকুরের পানি সরবরাহ সুযোগটা নিবে, সেটাও কিন্তু পাচ্ছে না। পাশাপাশি আমাদের ইরিগেশন প্রবলেমও হচ্ছে চারিদিক দিয়ে। একদিক দিয়ে আমি মনে করি যে এটাতে মরুময়তা সৃষ্টি হচ্ছে। তো আমার মনে হয় যে পুকুর ভরাট যদি বন্ধ না করা যায় এবং এটা যদি প্রশাসন এ ব্যাপারে যদি ত্বরিত ব্যবস্থা না নেন, তাহলে কিন্তু আমাদের আরো সামনে দুর্ভোগ আছে। এবং আরেকটা জিনিস, যে ইট ভাটাতেও কিন্তু এখনো বেশ কিছু ইট ভাটা এখনো আপনার গাছ ব্যবহার করেন, গাছ কেটে সেখানে ইট পোড়ানো হয়। সেই কারণেও কিন্তু আমার মনে হয় যে আমাদের এই জলবায়ুর ক্ষেত্রে অনেকটা ক্ষতিকর প্রভাব পড়ছে আর কি। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আসবো আবার আপনার কাছে। অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান, আপনি শুনছিলেন আমাদের যে প্রতিনিধি, রাজশাহী প্রতিনিধি এবং চুয়াডাঙ্গা প্রতিনিধি, তারা যে বিষয়গুলো বলছিলেন। সার্বিকভাবে এই যে হিট অ্যালার্ট দফায় দফায় দিতে হচ্ছে, এই ধরনের পরিস্থিতি হওয়ার কারণ কি বলে মনে করেন? আপনাকে ধন্যবাদ। আসলে আমাদের সারা বাংলাদেশে হিটের অ্যালার্ট চলছে, এবং মূলত একটা হচ্ছে যে আপনার বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, সেটা তো আছেই, কিন্তু আমরা আমাদের নিজেদের কর্মফলের কারণে এই যে তাপমাত্রা বৃদ্ধি এবং তার প্রভাব, সেটা কিন্তু আমরা ফেস করছি। আপনি যদি বিশেষ করে নগর এলাকাতে আপনি খেয়াল করেন, ঢাকা শহর অনেক নগর এলাকা, এমনকি পৌর এলাকার মতো এলাকাগুলোতে আমরা বেসুমার যে উন্নয়ন করছি, সেই উন্নয়নের বলি হচ্ছে আমাদের যে সবুজ এলাকা, জলাশয়, জলাধার, গাছপালা, সেগুলো হচ্ছে আমাদের যেখানে ওপেন স্পেস ছিল, খোলা জায়গা ছিল, সেগুলোকে আমরা ভরাট করে দিয়ে বা সেগুলোকে ধ্বংস করে দিয়ে আমরা যে নগরায়ন করছি, সেই নগরায়নের কারণেই আমাদের এই যে তাপের যে প্রভাব এবং তাপের যে আমাদের উপরে যে ইম্প্যাক্ট, সেটা বাড়ছে। আমরা বিভিন্ন গবেষণায় দেখেছি ঢাকার মতো শহরে এমন অনেক ওয়ার্ড আছে যেখানে লক্ষাধিক মানুষের উপরে মানুষের বসবাস, সেখানে আপনি 90% বা তার চেয়েও বেশি এলাকা কংক্রিট দিয়ে আচ্ছাদিত হয়েছে। সেখানে কোনো ধরনের সবুজ এলাকা নেই, জলাশয় নেই, যেগুলো ছিল সেগুলো ভরাট হয়েছে। অথচ 20-25 বছর আগেও ঢাকার পৌর এলাকাতে 25-30% এলাকাতে সবুজ ছিল, জলাশয়ের পরিমাণ 15% উপরে ছিল। এই যে আমরা গত 10-15-20 বছরে এই যে উন্নয়নটা আমরা করেছি, যেখানে আমরা প্রকৃতিকেও গুরুত্ব দিইনি, আমরা ভেবেছি যে শুধুমাত্র অবকাঠামো এবং বহুতল ভবনই আমাদেরকে রক্ষা করবে। এখন এই ধরনের হিট অ্যালার্ট গুলো আসলে তারই আমাদের পরিণতি। এই জন্য আরবান এলাকাতে আমরা প্রায় বলি যে আরবান হিট আইল্যান্ড ইম্প্যাক্ট। তার মানে হচ্ছে যে আপনি যে এলাকাগুলোতে আপনি প্রচুর এই ধরনের কনক্রিট ভবন বেড়েছে কিন্তু সবুজের পরিমাণ নাই, সেই এলাকাগুলোতে দেখা যাচ্ছে যে নগরের যে এলাকাতে সবুজ আছে তার তুলনায় 5°C তো আছে, কোন কোন এলাকাতে 10-15°C তাপমাত্রার পার্থক্য আমাদের বিভিন্ন গবেষণায় পাওয়া যাচ্ছে। তো এই জন্যই আসলে নগর এলাকাতে আমরা কিছুক্ষণ আগে আমরা শুনছিলাম যে লোডশেডিং হচ্ছে প্রচুর এলাকাতে। নগর এলাকাতে এখন অনেক এলাকা আছে যেখানে ন্যাচারাল এয়ার ভেন্টিলেশনের তো সুযোগ নেই, বাড়ির আশেপাশে গাছপালা নেই, আবার একই সাথে কারেন্টও নেই, যার ফলে আমাদের যে বসবাস করার যে ন্যূনতম যে একটা মানদণ্ড থাকার কথা, সেটা আমরা পাচ্ছি না। এবং এই জন্যই নগর এলাকাতে প্রচুর রোগ শোক এখন বেড়েছে। এই জন্য বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি যেটার উপর প্রভাব নেই সেটা এক জিনিস, কিন্তু আমরা আমাদের নগরায়নকে সঠিকভাবে পরিচালিত করতে পেরেছি কিনা, এইটা আমাদের প্রশ্ন করা উচিত। এবং এখন দেখছি যে উন্নয়ন দর্শনে আমরা নগর এলাকাতে আমরা সবার প্রথমে পার্ক ওপেন স্পেসকে ধ্বংস করি। সাম্প্রতিক সময় ঢাকাতে এক্সপ্রেসওয়ে তৈরি করতে গিয়ে পান্থকুঞ্জ পার্কে ধ্বংস করে ফেলা হয়েছে। মেট্রো রেলের স্টেশন প্লাজা করতে গিয়ে আনোয়ারা উদ্যান পান গেটে সেটাকে ধ্বংস করে স্টেশন প্লাজা নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এগুলো হচ্ছে আত্মঘাতী সিদ্ধান্ত। এই আত্মঘাতী সিদ্ধান্ত শুধু ঢাকাতে না, বাংলাদেশের অন্য নগর এলাকা এমনকি পৌর এলাকাগুলোতেও চলছে। তাহলে আমরা সামনের দিনগুলোতে বৈশ্বিক জলবায়ু আরো বাড়ার পূর্বাভাস আছে, তো সেইটার প্রস্তুতি তো আমরা নিচ্ছি না, বরঞ্চ আমরা আমাদের নিজের ধ্বংসের যে আয়োজনটা, সেইটা আমরা এই বেসুমার যে উন্নয়নের যে যজ্ঞ, সেই যজ্ঞের মাধ্যমে
করছি, এটার ফলাফল এখন আমরা ভোগ করছি। এই জন্য শুধুমাত্র যে বাইরের দেশে যারা জলবায়ু পরিবর্তনে দায়ী তাদেরকে দোষ করে লাভ নেই। আমরা আমাদের পক্ষ থেকে যে ভুলগুলো রয়েছে সেগুলোকে অ্যাকনোলেজ করা এবং সেই অনুযায়ী পরিকল্পনা উন্নয়ন দর্শনকে সাজানো দরকার আছে। অসংখ্য ধন্যবাদ। আমরা একটা বিরতি নিয়ে আসি এ পর্যায়ে, এরপর আমরা এই আলোচনায় যুক্ত হব। প্রিয় দর্শক, নিটল টাটা এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিটল টাটা এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান, যে বিষয়গুলো আমরা আলাপ করছিলাম, যে আজকের আলোচ্য বিষয় হিট অ্যালার্ট, বিপর্যস্ত জনজীবন, সে বিষয়ে আপনার বক্তব্য শুনব। আসলে বাংলাদেশের জলবায়ুতে এপ্রিল মাস একটি গুরুত্বপূর্ণ মাস। এই সময়ে প্রায় প্রতি বছরই তাপমাত্রা অনেক বেশি থাকে এবং অধিকাংশ সময়ে কিন্তু তাপপ্রবাহ কিন্তু বয়ে যায়। এবছরও কিন্তু সেই ধারাটা ভঙ্গ করেই কিছুটা অনেক আগে থেকেই কিন্তু তাপমাত্রা বাড়ছিল এবং এপ্রিলের প্রথম থেকে শুরু হয়েই কিন্তু এখনও পর্যন্ত কিন্তু তাপপ্রবাহ কিন্তু চলছে। সমগ্র বাংলাদেশের অধিকাংশ এলাকাতেই কিন্তু এই তাপপ্রবাহ কিন্তু বিরাজ করছে এবং একই সাথে এখনও পর্যন্ত তাপমাত্রা যে রেকর্ড, তাতে 42.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তার পরবর্তীকালেও গত দুদিনও এই তাপমাত্রা পরিস্থিতি কিন্তু অব্যাহত রয়েছে এবং বিদ্যমান আবহাওয়া পরিস্থিতি যেভাবে রয়েছে, এই পরিস্থিতি আগামী 5 থেকে 7 দিন আরও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। যেহেতু তাপমাত্রা অনেক বেশি এবং সেই সাথে কিছুটা জলীয় বাষ্পের যোগান রয়েছে, সেই জন্য স্থানীয়ভাবে বাংলাদেশের দক্ষিণাঞ্চল সহ অন্যান্য অঞ্চলে মানুষের কাছে কিন্তু এটি বিশাল রকমের একটি অস্বস্তিকর পরিস্থিতি কিন্তু সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতেই কিন্তু আমরা অনেকেই কিন্তু অসুস্থ হয়ে পড়ছি এবং আমরা আমাদের নিজেদের কর্মকাণ্ডে কিন্তু মনোনিবেশ করতে পারছি না এবং এরই ধারাবাহিকতায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি কিন্তু যুক্তিসঙ্গতভাবে কিন্তু বন্ধ রাখা হয়েছে জনগণের সেফটি এবং নিরাপত্তার কথা বিবেচনা করেই। যেহেতু চলমান বিশ্ব এবং বিশ্ব উষ্ণায়ন চলছে এবং জলবায়ু পরিবর্তন চলছে, সেই জলবায়ু পরিবর্তনজনিত কারণে আমরা সারা বিশ্বেই দেখি বিরূপ আবহাওয়ার কিন্তু ঘনঘটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং একই ধারায় এই বছরে আমরা একটি তীব্র শৈত্যপ্রবাহ কিন্তু পেয়ে আসছি এবং একই সাথে এইবারও আমরা এখন যে চলমান যে তাপপ্রবাহ দেখছি, সেই তাপপ্রবাহটা কিন্তু আমাদের সোসাইটি কিন্তু অত্যন্ত প্রকট আকার ধারণ করেছে। অসংখ্য ধন্যবাদ। আমি আবার আপনার কাছে আসবার চেষ্টা করব। আমরা যাব ডক্টর সারাবন্ত হুরা, আপনার কাছে যাব। যে বিষয়গুলো আলাপ করছিলেন আমাদের প্রতিনিধিরাও এবং আমরা রাজধানীতেও দেখতে পাচ্ছি, প্রতিটি হসপিটালে বিশেষ করে যে কোনো দুর্যোগের ক্ষেত্রেই তো আমরা বলি যে শিশু এবং বয়স্ক তাদেরই আক্রান্ত হওয়ার হারটা বেশি হয়। সেই জায়গায় এখনকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আপনার বক্তব্য শুনব। ধন্যবাদ। খুবই একটা সময় উপযোগী প্রশ্ন। আসলে যখন বুঝতেই তো পারছেন যে সারা দেশে এমনই একটা তাপদাহ, এতই একটা গরম, এবং সবচেয়ে বড় কথা যে গরম হতে পারে যে বাতাসটা যেটা দিয়ে আমরা যে ভাববো যে একটু ঠান্ডা বাতাসে গরমটা হয়তো ভালো হয়ে যাবে, একটু কমে যাবে, সেই বাতাসটাও কিন্তু প্রচন্ড গরম। আপনি যে ঘর থেকে বের হবেন, প্রথমে আপনার মুখে যে দমকা হাওয়াটা আসবে, তাতেই কিন্তু মনে হচ্ছে যেন পুরো শ্বাসনালী পুড়ে যাচ্ছে, ব্যাপারটা এরকম। তো সেক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে যে কোনো প্রবলেমেই সবচেয়ে বেশি হয়, কারণ দেখবেন বাচ্চাদের শরীরে কিন্তু পানির পরিমাণ বেশি। তো এই পানির পরিমাণ এবং এই গরমের মধ্যে বড়রা আমরা কিন্তু পানি খেতে চাই, বাচ্চাদেরকে কিন্তু পানি খাওয়াটা খুবই ডিফিকাল্ট। এই যে এবং ওদের শরীরে প্রচন্ড গরমে যে ঘামটা হয় এবং পানি শূন্যতা যেটা তৈরি হয়, সেটার পূরণ কিন্তু বাচ্চাদেরকে করানো সম্ভব হয় না। আর যখন একটা পানি শূন্যতা শুরু হয়, ওরা দুর্বল হয়ে পড়ে, তখন আরো বেশি তারা খেতে চায় না বা অন্য প্রবলেম গুলো তৈরি হয়ে যায়। এই জন্য দেখবেন এই সময়টাতে বাচ্চারা সবচেয়ে বেশি প্রবলেমে পড়ে, ডিহাইড্রেশন তো হয়েই যায়। আর একটা শ্রেণী যারা একটু নিম্ন আয়ের মানুষ, বাহিরের যে কোনো আইসক্রিম, পানি যেটা বিশুদ্ধ পানি না, সেই পানিগুলো খেয়ে তারা এই সময়ে কিন্তু পানিবাহিত রোগগুলোতেও ভুগছে, যেমন ডায়রিয়া, টাইফয়েড, জন্ডিস। এই সময় ব্যাপক হারে এইগুলো দেখা যায়, কারণ শুধুমাত্র স্ট্রিট ফুড এবং পানিবাহিত রোগের কারণে এতে হয়ে যায় কি আরো ডবল পরিমাণে তাদের প্রবলেমটা আরো হয়ে যাচ্ছে। আরেকটা ব্যাপার, এই যে চরম যে আবহাওয়া আমরা দেখছি, এই চরম আবহাওয়াটা কিন্তু অ্যাজমা, অ্যালার্জির জন্য এবং অন্য যে কোনো রোগ যেটা আগের থেকেই আছে সেটার প্রকোপটা আরো বাড়িয়ে দেয়। এই সময় এত একটা শুষ্ক আবহাওয়া, যে বৃষ্টি নাই, আবার দেখা যাচ্ছে শরীরে ঘাম হয়ে সাথে সাথে একটা ভাব হচ্ছে, এতে কিন্তু বাচ্চাদের স্কিন ডিজিজও হয়। তো প্রচন্ড গরম থেকে যাদের আগের থেকে অ্যালার্জি এবং অ্যাজমা, সেই অ্যাজমাটা আনকন্ট্রোল হয়ে পড়ে।
এক্সট্রিম কোল্ড এবং এক্সট্রিম হিট এই দুইটাই কিন্তু অ্যাজমা রোগীর জন্য, বাচ্চাদের অ্যাজমা বা এলার্জি জনিত যে প্রবলেমগুলো অনেক গুণ বেড়ে যায়। তো বাচ্চাদের ব্যাপারটা যে আমরা এই যে হিট কন্ট্রোল করা বা একটা সেলফ যে ব্যাপারগুলো আমরা রাখবো, যে বেশি বেশি পানি খাবো, নিজেকে ঠান্ডা রাখবো, কিন্তু বাচ্চাদের দেখবেন আমরা যেমন অ্যাক্টিভিটিস কিন্তু বড়রা কমিয়ে দেয়, কিন্তু বাচ্চাদের ছোটাছুটি কিংবা বাচ্চাদের অ্যাক্টিভিটিস কিন্তু আপনি কমাতে পারবেন না। তো ওরা যত বেশি অ্যাক্টিভলি ওরা ছোটাছুটি করে, ওদের ঘাম কিন্তু আরো বেশি চলে যায়। আরেকটা ব্যাপার খুবই, যেমন ধরেন এখন কিন্তু শহরে এসি আছে, অনেক ঘরে হয়তো ড্রয়িং রুমে এসি আছে, বেডরুমে আছে, ডাইনিং স্পেসে নাই। আপনি এই যে ঠান্ডার মধ্যে থেকে হঠাৎ করে বাচ্চাটা গরমে চলে আসছিল বা গরম থেকে এই না টেম্পারেচারের যে একটা ঠান্ডা থেকে এক্সট্রিম গরম, এই অবস্থাতেও কিন্তু বাচ্চাদের পক্ষে একটু সহ্য করাটা বা সহনশীলতা পর্যায়ে নিয়ে আসাটা খুবই ডিফিকাল্ট হয়ে পড়ে। এই জন্য কিন্তু আপনি যদি পরিসংখ্যানে দেখেন, এই মুহূর্তে সবচেয়ে বেশি শিশু রোগীর সংখ্যা কিন্তু হসপিটালে বেড়ে গেছে। সেটা ডায়রিয়া, পানিবাহিত রোগ এবং অ্যাজমা, এলার্জি, নিউমোনিয়া এবং স্কিন ডিজিজ সবকিছু নিয়ে একদম বাবা মারা একেবারে অস্থির হয়ে গেছে, আর চিকিৎসকরাও অস্থির, কারণ এতগুলো পেশেন্ট লোড। আসলে কিছুক্ষণ আগে আমরা যেটা শুনেছিলাম যে 6টা বা 5টা ডায়রিয়া বেডের এগেইনস্টে প্রতিদিন 70 জন করে রোগী যদি ভর্তি হয়, তাহলে সেইগুলো অবস্থায় আমরা কি সেই পরিমাণ জায়গা বা একটা 7টার জায়গায় 70টা পেশেন্টকে যদি আমি ঢুকাতে চাই, তাহলে চিকিৎসা দেওয়ার বাহিরেও তো একটা পরিচর্যার ব্যাপার আছে, সেটা তো ব্যাহত হবে। তাহলে সেক্ষেত্রে আরো কি হতে পারে? তাহলে আমাদের এই ব্যাপারগুলো একটু চিন্তা ভাবনার ব্যাপার আছে। বাচ্চাদের ক্ষেত্রে যেটা আমি সবসময় বলি যে এই সময় একটু ঠান্ডা রাখা, কিন্তু ওই আমি যে করণীয় নিয়ে আসবো আপনার কাছে, হবে। আমি করণীয়গুলো শুনবো আপনার কাছে। জি। একটা নিয়মমাফিক বিরতি নিয়ে এসে তারপর আমরা এই আলোচনায় যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, নিটল টাটা এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছে বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিটল টাটা এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। অধ্যাপক ডক্টর ইকবাল হাসান মাহমুদ, আপনি শুনছিলেন যে আলোচনা আমরা করছিলাম হিট অ্যালার্ট এবং বিপর্যস্ত জনজীবন। বলছিলাম যে একটি তো বাচ্চাদের বিষয় আছে, পাশাপাশি যাদের আগে থেকেই উচ্চ রক্তচাপ কিংবা হৃদরোগের ঝুঁকি আছে তাদের ক্ষেত্রেও, এবং যেটি ডক্টর সারাবন্ত রাও বলছিলেন যে অ্যাজমেটিক প্রবলেম যাদের আছে, সেই সব বিষয়গুলো সার্বিকভাবে আপনার বক্তব্য শুনব। আসলে কয়েকদিন আগেই আমরা পালন করলাম পয়লা নববর্ষ, খুব ঘন ঘটা করে পালন করেছি, সুর তাল লয় সব মিলিয়ে এসো হে বৈশাখ এসো এসো অনেক গান গেয়ে মিষ্টিভাবে এই বৈশাখকে বরণ করেছি। কিন্তু বৈশাখ যে আমাদের এত যাতনা দিবে আমরা কিন্তু ভাবতে পারিনি। আমরা এত মিষ্টিভাবে তাকে বরণ করলাম, কিন্তু সে আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভয়ঙ্কর একটা অবস্থা, যে তাপমাত্রা এমন একটা অবস্থানে পৌঁছেছে যে ঘরেও শান্তি নেই, বাইরেও শান্তি নেই। যারা একটু প্রিভিলেজ গ্রুপ এসির নিচে থাকছে, মোটামুটি আরামে থাকছে, কিন্তু লোডশেডিংয়ের জন্য তো অনেক সময় এসি থেকেও তো লাভ নেই। আমি আজকে যখন আসি, আমার গুলশান এলাকা পুরো একদম অন্ধকারাচ্ছন্ন, লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। তো এখন এই অবস্থায় এখন ঝুঁকি কারা বেশি এই হিট স্ট্রোকের ঝুঁকি? আসলে হিট ইনজুরি কিন্তু 3টে স্টেজে হয়: হিট ক্র্যাম্পস, হিট এক্সজশন এবং হিট স্ট্রোক। তো হিট স্ট্রোক বা হিট ক্র্যাম্পস, হিট এক্সজশন যেটাই হোক, ঝুঁকি হচ্ছে শিশু, 4 বছরের নিচের শিশু এবং বৃদ্ধ, 65 বছরের উপরে যারা আছে, যারা নির্মাণ শ্রমিক আছে, রিক্সা চালক, ভ্যান চালক বা কৃষি মানে যাদের কাজে ব্যস্ত থাকে, এবং যারা প্রতিবন্ধী তো বোঝে না যে গরম কোনটা ঠান্ডা কোনটা, সব গরমে হয়তো সে ঘন্টার পর ঘন্টা হাঁটে বেড়াচ্ছে, এবং খুব যাদের ওজন বেশি, অবেস, এরাও কিন্তু খুব ঝুঁকির মধ্যে আছে। এবং যাদের আপনি যেটা বললেন উচ্চ রক্তচাপ বা হৃদরোগ আছে, এই গ্রুপ একটা মধ্যে ঝুঁকিটা খুব বেশি হিট স্ট্রোকের। আসলে হিট ইনজুরি তো অনেকক্ষণ যদি আমরা গরমে থাকি, প্রলম্বিত সময় গরমে থাকি, তখন কিন্তু দেখা যাবে যে প্রথম দিকে কিন্তু হিট ক্র্যাম্পস হয়, অর্থাৎ মাসেলগুলো একেবারে খিঁচুনি দিয়ে দেয়, খুব জ্বর থাকে, কনফিউজ থাকে। এই ধরনের রোগীকে ঘরে নিয়ে এসে ঠান্ডা পরিবেশে রেখে এসি রুমে রাখলে, এরা ঠান্ডা পানি খাওয়ালে এরা আস্তে আস্তে ভালো হয়ে যায়। কিন্তু হিট এক্সজশনে যখন অনেকক্ষণ বেশি থাকছে, হিট এক্সজশন হচ্ছে, দেখা যায় প্রচুর ঘাম হচ্ছে, রোগী কনফিউজ থাকে, রোগীর অবস্থা খুব খারাপ হয়ে যায়, পালস একদম কমে যায়,
রোগী বেশ ক্ষুধার্ত থাকে। এই অবস্থায় রোগীকে যদি আমরা ঘরে একেবারে শীতল ঘরে নিয়ে আসি, তাপমাত্রা একদম যত কমানো যায় বরফ দিয়ে রাখি, তাহলে কিন্তু রোগীকে বাঁচানো যেতে পারে। কিন্তু হিট স্ট্রোকটা কিন্তু একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন। হিট স্ট্রোক গতকাল 11 জন মারা গেছে হিট স্ট্রোকে। তো আরও যেভাবে প্রলম্বিত, আমাদের আবহাওয়াবিদ ডক্টর আব্দুল মান্নান সাহেব বলেন যে এটা অনেক দিন থাকতে পারে। অনেক দিন যদি থাকে এইভাবে, তাহলে মানুষ তো ঘরে বসে থাকবে না, মানুষকে কাজের সন্ধানে মানুষকে বেরোতে হবে। রিক্সা চালক রিক্সা চালাবে, ভ্যান চালক ভ্যান চালাবে, যারা কৃষিতে জড়িত তারা খেতে খামারে যাবে। আমি বলি যে অন্তত একটা মাথার ব্যবহার করুন, যাতে সরাসরি মাথার মধ্যে তাপটা না লাগে। কারণ কি, হিট স্ট্রোক যখন হয় রোগীকে একটা ধারণা থাকতে হবে যে আমার হিট স্ট্রোক হতে যাচ্ছে। ধারণাটা কি, যে ফেইন্টিং, অজ্ঞান হয়ে যাচ্ছে, মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, আমরা বলি থ্রবিং হেডেক, একেবারে ধপধপ করে ব্যথা করছে মাথাটা, এবং রোগী মানে একদম নেতিয়ে পড়বে, এবং রোগী মনে করবে যে মাথাটা একদম হালকা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে যদি রোগী প্রকাশ করতে পারে যে আমার এই সমস্যাগুলি হচ্ছে, সঙ্গে সঙ্গে ঘরে নিয়ে আসুন, একদম শীতল বরফ দিয়ে তাকে আবৃত করে ফেলুন, এবং বরফের যে আইস প্যাক তার বগলে, কুচকিতে, তার ঘাড়ে চেপে ধরে রাখুন অনেক, এবং মানে কুল ব্ল্যাঙ্কেট পাওয়া যায়, পেঁচিয়ে ফেলুন। দরকার হলে যে বাথটাবের মধ্যে বরফ দিয়ে তাকে ডুবিয়ে রাখুন। মুখে পানি তো খেতে দিবেন না তখন, কারণ মুখে রোগী গিলতে পারবে না, ফুসফুসে চলে যাবে। যত তাড়াতাড়ি রোগীকে এইভাবে ম্যানেজ করা যায় রোগীকে, কিন্তু কারণ হিট স্ট্রোক হলে কিন্তু ব্রেইনের মারাত্মক একটা ক্ষতি হয়, এবং রোগী মৃত্যুর কারণ হচ্ছে ব্রেনের যে ক্ষতি, এবং বিভিন্ন অর্গান ফেলিওর হয়। একটা অর্গান ফেলিওর হলে অন্যান্য অর্গানগুলো ফেলিওর হতে থাকে, দ্যাট ইজ মাল্টি অর্গান ফেলিওর। তাই হিট স্ট্রোককে খুব গুরুত্বের সঙ্গে দেখতে হবে। এবং আমাদের খাদ্যাভ্যাস, আমাদের যেমন অকারণে আমরা মানে গরমে বেরোবো না, রোদ্রে অন্তত যদি বের হতেই হয় একটা অন্তত মাথায় ছাতা দিয়ে বেরোতে হবে। আমি রিক্সা চালকদের বারবার বলি যে আপনারা একটা মাথার ব্যবহার করেন। আর আরেকটা হচ্ছে, আমি বলি যে যারা কৃষি ক্ষেত্রে মানে কর্মে কাজ করে তারা পানি নিয়ে যান সঙ্গে করে, ওরসেলার নিয়ে যান। আর যারা স্পোর্টস সঙ্গে জড়িত, আমি বলি এই সময়টা খেলাধুলা বন্ধ রাখুন। যদি যেতে হয় স্পোর্টস ড্রিঙ্ক পাওয়া যায়, বা রিহাইড্রেশন ড্রিঙ্ক, যেটা গ্যাটোরেট নামে বিভিন্ন দোকানে পাওয়া যাচ্ছে, বিদেশে তো পাওয়া যায়, এই গ্যাটোরেট সঙ্গে রাখুন। গ্যাটোরেট মাঝে মাঝে খান, তবে চেষ্টা করুন যে এই সমস্যাটা থেকে খেলাধুলা বর্জন করুন। বাইরে যত কম যাওয়া যায়, অর্থাৎ ঘরে থাকুন। তো ঘরেও তো শান্তি নেই, ঘরেও গরম। আমি দেখেছি যে পাশের দেশ কলকাতায় এই সন্ধ্যার পর কিন্তু বেশ ঠান্ডা একটা বাতাস ছাড়ে। এই আমাদের অনেক রাজশাহীর প্রতিনিধি বললেন, চুয়াডাঙ্গার প্রতিনিধি বললেন যে আস্তে আস্তে সব পুকুর ভরাট হয়ে যাচ্ছে, পানি নেই। এই পানি না থাকাতে আমাদের তাপমাত্রা শীতল হচ্ছে না। এক হাতির ঝিল যদি আরও কয়েকটা থাকতো, আমরা বলি যে ঢাকার ফুসফুস, তাহলে কিন্তু অন্তত শান্তি থাকতাম। আর হাই রাইজ বিল্ডিং এমনভাবে হচ্ছে যে তাপমাত্রা মানে চলাচল, মানে বায়ু চলাচল খুবই বিঘ্নিত হচ্ছে। এই যে অশুভ নগরায়ন, এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য, আমাদের এই যে গ্লোবাল এখন যে ওয়ার্মিং চলছে, আমরাও অনেকটা দায়ী, আমরা বেশি দায়ী। যেভাবে আমরা হাই রাইজ বিল্ডিং করছি, এটা আরেকটা বড় ঝুঁকি থাকে। এই গরমে যেইভাবে গরম পড়েছে, একটা ভূমিকম্পের কিন্তু একটা সম্ভাবনা থাকছে। এই ব্যাপারটিও কিন্তু আবহাওয়াবিদ সাহেব বসে আছেন, মান্নান সাহেব, উনি তৎপর হবেন, সরকারকে উপদেশ দিবেন যে ভূমিকম্প যদি যাতে না হয়, একটা হলে তো হয়ে যাবে, বিভিন্ন দেশে হচ্ছে, অন্তত রেস্কিউ করা যায় কিভাবে। মুহূর্তের মধ্যে 2 লক্ষ লোক নাকি মারা যাবে ঢাকাতে। তো পুরনো ঢাকার যে রাস্তা, যেই চিপা রাস্তাগুলো, একটা অ্যাম্বুলেন্স, একটা ফায়ার ব্রিগেড ঢুকতে পারবে না। এগুলো এখনই সরকারকে ভাবতে হবে যে জীর্ণ শীর্ণ বিল্ডিং যেগুলো আছে এগুলোকে ভেঙে ফেলে চলাচলের রাস্তা তৈরি করুন। কারণ সামনের এইভাবে যে ধীরে ধীরে, আপনি মনে আছে যে 5-6 বছর আগে ফ্রান্সে প্রচুর লোক হিট স্ট্রোকে মারা গেল। তা আমাদের দেশে আস্তে আস্তে প্রতি বছরই কিন্তু তাপমাত্রা বেড়ে চলেছে। তো এইভাবে বাড়তে থাকলে আরও দেখা যাবে যে বিভিন্ন মানে এই রোগবাহী, যেটা আমাদের শিশু বিশেষজ্ঞ বলেন যে বিভিন্ন পেটে পীড়া হচ্ছে, এই রাস্তার পাশে দেখবেন যে আখের শরবত খাচ্ছে, অপরিচ্ছন্ন পানি দিয়ে তৈরি শরবত খাচ্ছে। এগুলো উপায় নেই তো মানুষের, উপায় নেই ঠান্ডার জন্য। কিন্তু এগুলি অপরিচ্ছন্ন পানির একদমই খাওয়া যাবে না, পরিচ্ছন্ন পানির কোনো বিকল্প নেই। চেষ্টা করতে হবে যে ঘরে মানে ফুটানো পানি একটা বোতল নিয়ে ঘর থেকে বের হওয়া, বা একটা ওরসেলাইনের বোতল নিয়ে বের হওয়া, বা একটা স্পোর্টস ড্রিঙ্ক নিয়ে বের হওয়া, অর্থাৎ পানি সবসময় রাখতে হবে। আর ডাবের কথা আমরা বারবার বলাতে ডাবের দামও বেড়ে গেছে এখন, সেই মানে এই আর পেট যাতে
ঠিক থাকে, পেটে তো অনেক সমস্যা হয়, এই গরমে সহজ পাচ্য খাবার খেতে হবে। এই তথাকথিত কাচ্চি বিরিয়ানি, কাবাব এগুলো বর্জন করে খুব সহজ পাচ্য খাবার খেতে হবে, যাতে আমি বলি ডাবের পানি খেতে বলি, শশা খেতে বলি, তারপর তরমুজ খেতে বলি, ইয়োগার্ট খেতে বলি। এইসব খুব সহজে হজম হয় এই ধরনের খাবার খেতে হবে। আর এই যে প্রাকৃতিক এই সময়টাতে যেসব ফল মূল হচ্ছে, যেমন শাক পাওয়া যাচ্ছে, চালতা পাওয়া যাচ্ছে, সাজনা পাওয়া যাচ্ছে, এই ধরনের খাবার খান। কারণ আল্লাহ ন্যাচারাল কিছু অ্যান্টিডোট দিয়ে দিয়েছেন এই বিভিন্ন রকমের শাকসবজিতে, ফলমূলে, এগুলো খেতে হবে। অর্থাৎ সচেতনতার বিকল্প নেই এবং অপরিচ্ছন্ন পানি একেবারে বর্জন করতে হবে, পরিচ্ছন্ন পানির কোনো বিকল্প নেই। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনবো আবারও, আমাদের দুজন প্রতিনিধি আছেন, আমরা ওনাদের বক্তব্য একটু শুনবো। আপনাদের কি কিছু যুক্ত করবার আছে কিনা, বিশেষ করে চিকিৎসা পরিস্থিতি কিংবা আরেকটি বিষয় আপনাদের দুজনের কাছেই আমার জানবার রয়েছে। এই যে উষ্ণতার যে অবস্থা বা তাপদাহের যে অবস্থা, তাতে রাজনৈতিক বা সামাজিক সংগঠনগুলো স্থানীয়ভাবে কি এগিয়ে এসেছে? প্রথমেই রাজনৈতিক তৎপরতা তেমন একটা চোখে পড়ে না, তবে কোনো কোনো জনপ্রতিনিধি কিছু কিছু কাজ করছেন তাদের এলাকায়, এটা সঠিক। তবে সিভিল সার্জনের অধীনস্থ যেসব উপজেলা আছে এবং অন্যান্য যে ইনস্টিটিউশন গুলো আছে, বিশেষ করে ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, সেগুলো কিন্তু সঠিকভাবে চলছে না এবং তারা কিন্তু সঠিক নিয়ম না মেনে চিকিৎসা ব্যবস্থা চালু রেখেছে। ডাক্তারদের অবহেলা আছে, নার্সদের অবহেলা আছে, এগুলো তো সিভিল সার্জনের দেখা হচ্ছে, কিন্তু তিনি তো সঠিকভাবে দায়িত্ব পালন করেন না, এটা আমাদের কাছে দুঃখজনক। আর একটা ব্যাপার যে তৃণমূল পর্যায়ে, গ্রামীণ পর্যায়ে যে সচেতনতা বৃদ্ধির জন্য যেসব কার্যক্রম হাতে নেওয়া দরকার, সেগুলো কিন্তু সঠিকভাবে হচ্ছে না। কোনো শহরে কিন্তু কিছু কিছু জায়গায় মাইকিং করা হচ্ছে মানুষকে সচেতন করার জন্য, এই গরমে কি করতে হবে, কিভাবে চলতে হবে না, এবং কোনটা মেনে চলতে হবে, কোনটা মেনে না চললেও চলবে। ঠিক এইভাবে যদি গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ইউনো, এনারা যদি মাঠ পর্যায়ে সঠিকভাবে কাজ করতেন, স্বাস্থ্য বিভাগের কর্মীরা মাঠে যদি সঠিকভাবে নামতেন, তাহলে কিন্তু আমার মনে হয় যে এই দুর্বিষহ অবস্থায় মানুষ অন্তত খারাপ কোনো রোগবালাই থেকে দূরে থাকতো, এটা আমার। অসংখ্য ধন্যবাদ। জনাব রফিক রহমান। আমাদের এখানে আপনার কথাই বলি যে চুয়াডাঙ্গাতে রাজনীতি কোনো কর্মকাণ্ড আমরা সেরকম দেখিনি যে আগে আসার জন্য। এই যে এই গরমে আপনার হচ্ছে শীতের সময় যেমন কম্বল টম্বল দেয়, এইভাবে এখনো পর্যন্ত চুয়াডাঙ্গাতে আপনার হচ্ছে কোনো রাজনীতির দল আগে এগিয়ে আসেনি। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল আপনার হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা একটা কমিটির মিটিং হয়েছে, তাতে আপনার হচ্ছে সিভিল সার্জনের প্রতিনিধি, কৃষি কর্মকর্তারা এবং বিভিন্ন দপ্তরের যেরকম প্রাণী সম্পদ কর্মকর্তারা তারা থেকেছে এবং তারা কিছু গাইডলাইন দিয়েছে। যেমন হচ্ছে আপনার হচ্ছে আপনার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে অতিরিক্ত পানি খাওয়া, সুতির জামা কাপড় পরা এবং আপনার হচ্ছে পশু পাখিকে বেশি করে গোসল করানো, বারবার গা ধোয়ানো, এই ধরনের কিছু পরামর্শ দিয়েছে এবং শহরে আজকের থেকে মাইকিং করা হচ্ছে। এই মূলত আপনার হচ্ছে চুয়াডাঙ্গাতে হচ্ছে সচেতনতা করার জন্য জেলা প্রশাসন থেকে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। চুয়াডাঙ্গাতে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমাদের প্রায় 1 লক্ষ হেক্টর জমিতে চাষ হয়। এর মধ্যে মূলত বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি চাষ হয় কিন্তু ভুট্টা চুয়াডাঙ্গাতে। এই ভুট্টাগুলো উঠে যাওয়ার কারণে চুয়াডাঙ্গার কিছুটা কৃষক রেহাই পেয়েছে। বর্তমানে 35,000 হেক্টর জমিতে ধান চাষ আছে এবং ধান কিছুদিনের মধ্যে উঠবে। আর আপনার 3,000 হেক্টরের জমিতে আমের আবাদ আছে। সেটা আম তো এবার সম্ভবত আপনার যে অবস্থা, তাতে আমের ফলন বিপর্যয় হবে। এই মূলত চুয়াডাঙ্গার অবস্থা। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু শুনে আসি। ডক্টর আব্দুল মান্নান, আপনার কাছে যাব। যে বিষয়গুলো আসলে আলাপ হচ্ছিল সার্বিকভাবে, এর থেকে উত্তরণের একটি বিষয় তো রয়েছেই, কিভাবে উত্তরণ পাওয়া যায় এবং সার্বিকভাবে যে পরিস্থিতি আপনি শুনলেন তার উপর একটা মূল্যায়ন করবেন। জি, ধন্যবাদ। আসলে বৈশ্বিক উষ্ণায়ন যেভাবে সারা পৃথিবীকে এখন ঘিরে ফেলেছে, যেভাবে প্রভাবিত করেছে এবং গ্লোবাল ওয়ার্মিং বা অন্যান্য বিষয়গুলো যেভাবে বলা হচ্ছে, আসলে সেই নিরিখে এবং আমাদের যে আপাতত যে পরিস্থিতি আমরা দেখেছি, আসলে সর্বোচ্চ পর্যায়ে আমাদের সবাইকে কিন্তু সচেতন হতে হবে এবং শুধু আমাকে আর আপনাকে নয়,
এই সমাজের সবাই যদি আমরা সচেতন হই, আমরা যদি পরিবেশকে যদি ডিগ্রেড করতে না দেই এবং একই সাথে সাথে যে সকল কর্মকাণ্ডগুলো আমাদের করা উচিত সেই কর্মকাণ্ডগুলো যদি আমরা প্রপারলি করি, তাহলে এখান থেকে উত্তরণ সম্ভব। তাহলে কীভাবে প্রাথমিকভাবে যদি এই বিষয়টা আসে, সারা বিশ্বব্যাপী এটা কিন্তু আলোচনা চলছে। গ্রিন হাউস গ্যাস হলো একমাত্র দায়ী এই সকল তাপমাত্রা বৃদ্ধির জন্য। অর্থাৎ যে সকল গ্যাসগুলো বায়ুমণ্ডলে আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে মিশছে এবং সেগুলি কিন্তু এই তাপ ধারণ করে রাখছে এবং দীর্ঘ সময় ধরে তাপ ধারণ করে আছে। এবং যদি আমরা মানে পরবর্তী আবহাওয়ার দিকে যদি আমরা তাকাই, ভবিষ্যৎ আবহাওয়া যেভাবে আমাদের সামনে এপিয়ার হবে, এখনও পর্যন্ত যেভাবে গ্লোবাল মডেলগুলো আমাদেরকে প্রিডিকশন দিচ্ছে, তাতে 2030 সাল পর্যন্ত ক্রমাগত ধারায় এই তাপমাত্রা বাড়বে, এটি প্রায় নিশ্চিত। এবং এই ধারা পরবর্তীকালে 2050 প্রস্তুতি কেমন এবং আমাদের 2070 সাল পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে এবং তার পরবর্তীতে হয়তো বা কিছুটা ডিক্লাইন হবে, যদি মানুষ বা সমগ্র সোসাইটি যদি আমরা সচেতন হই। আর যে বিষয়গুলি আমরা অলরেডি আলোচনায় শুনলাম যে আমাদের পানির আধার কমে গেছে, আমরা কিন্তু গাছপালা উজাড় করে ফেলেছি, যেগুলো আমাদের একমাত্র আশ্রয়স্থল ছিল, যেগুলো আমাদেরকে প্রচুর অক্সিজেন সরবরাহ করতো, যেই কর্মকাণ্ডগুলো আমাদের বায়ুমণ্ডলের গ্রিনহাউস গ্যাস নিয়ন্ত্রণকে মানে কী বলা কমিয়ে আনতো, সেই কাজগুলো থেকে আমরা বিরত না থাকলে এই পৃথিবী কিন্তু রক্ষা করা এবং এই বসবাসের উপযোগী রাখা কিন্তু কঠিন। তার পরবর্তী যে বিষয়টা আসছে, আসলে আমাদের যে আজকে নগরায়নের যে কথা বলা হচ্ছে, উন্নয়নের যে কথা বলা হচ্ছে, আসলে সেগুলো আমাদের প্রয়োজন, কোনো নো ডাউট অ্যাট অল। কিন্তু সমস্যা হলো আমরা কিন্তু পপুলেশনের কিন্তু বাংলাদেশে কিন্তু একটা বিগ সাইজ। ঢাকা শহরে আমি যদি অনুমান করেও বলি তাহলে প্রায় 2 কোটি লোকের বসবাস। এই সবগুলি লোক যদি বসবাস করে তাহলে 9 তলা 10 তলা 15 তলা বিল্ডিং করা ছাড়া কোনো উপায় নেই, এটা ঠিক। কিন্তু ঢাকা শহর বিগিনিং থেকে যেভাবে ক্রমাগত বিল্ড আপ হয়ে আসছে, তাতে আমরা অনেক জায়গাগুলি কিন্তু শুরু করে ফেলেছি, যার কারণে আমরা কি করি, যাদের অর্থ সম্পদ আছে তারা কিন্তু আমরা কিন্তু এয়ার কুলার কিন্তু আমরা ব্যবহার করি, আর তার পাশেই যাদের এয়ার কুলার নাই তারা কিন্তু এইটারই কিন্তু সাফারার হয়ে কিন্তু আজকে রাত কাটাচ্ছে। এই কারণে আমাদের এই পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে কিন্তু অবনতির দিকে যাচ্ছে। এটি এককভাবে কেউ দায়ী নয়, বরং আমি মনে করি এটি আমরা সবাই সম্মিলিতভাবে যদি প্রচেষ্টা চালাই তাহলে কিন্তু হবে। আর আপনারা নিশ্চয়ই জানেন যে গ্লোবাল যে সকল বিষয়গুলো আছে, আবহাওয়াকে কিন্তু মানুষ কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে না, সেরকম সক্ষমতা মানুষের নাই, কোনো সোসাইটির নাই। শুধুমাত্র আবহাওয়াটাকে নিয়ন্ত্রিত পর্যায়ে রাখার জন্য যে সকল কর্মকাণ্ড করা উচিত আমাদেরকে সেগুলোই কিন্তু করতে হবে। বাকি যে সকল বিরূপ কর্মকাণ্ড যেগুলো আবহাওয়াকে বিরূপ প্রক্রিয়ায় কিন্তু নিয়ে যায়, সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আর একই সাথে যে বিষয়টা আসবে, আবহাওয়া যে পরিবর্তনশীল এবং পরিবর্তন তার নিজস্ব ধারায়ও পরিবর্তন হচ্ছে, যদি কোনো গ্রিন হাউস গ্যাস এমিশন নাও হতো তাহলেও গত 1000 বছর বা 1500 বছর অথবা লক্ষাধিক বছর ধরেই কিন্তু সারা পৃথিবীর তাপমাত্রা কিন্তু ক্রমাগত বাড়তো। তবে সেই বাড়তিটা হয়তো আমাদের সহনীয় পর্যায়ে যেত, কিন্তু এখন যেহেতু সহনীয় পর্যায়ের বাইরে চলে আসছে, সেই কারণে প্রতিটা সিজনই কিন্তু আমাদেরকে এইভাবে কিন্তু বিরূপ আবহাওয়ার মধ্যে দিয়ে আমাদেরকে পার করতে হচ্ছে। সুতরাং আমাদের একমাত্র উপায় হলো যে আমরা এটার সাথে কিভাবে নিজেদেরকে খাপ খাইয়ে নেব। এই খাপ খাইয়ে নেওয়াটাই কিন্তু আমাদের সোসাইটির এখন একমাত্র ব্রত হওয়া উচিত বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ। আমরা ডক্টর সারবান তোহরা আপনার কাছে যাব। যে করণীয় বিষয় নিয়ে আমরা আলাপ করছিলাম, বলছিলেন বিশেষ করে শিশুদের ক্ষেত্রে হিট স্ট্রোক এবং অন্যান্য ক্ষেত্রে যে কমপ্লিকেশন যদি তৈরি হয় তাহলে শিশুরা কি করতে পারে? আচ্ছা, সবার প্রথমে যেটা করতে হবে যে আপনি তো সবসময় ঘরের মধ্যে থাকতে পারবেন না, কখনো না বের হতেই হবে। তো সেক্ষেত্রে আপনি যখনই যান না কেন আপনার ব্যাগের মধ্যে, যেমন ওয়ালেট ছাড়া আমরা বের হই না, সেরকম এই সময় একটা পানির বটল ছাড়া আপনি বের হবেন না। সেটা যদি ফ্লাক্স হয়, ঠান্ডা পানি হয়, সেটা আরো ভালো হয়। সবসময় একটা ছাতা রেখে দিন। এখন যখনই বাইরে বের হবে, ছাতা কিন্তু দুপ্রকার আছে, একটা হচ্ছে ট্রান্সপারেন্ট ছাতা যেটা বৃষ্টির জন্য, আরেকটা হচ্ছে দুপাশে 2টা লেয়ার থাকে, সেটা কিন্তু আপনাকে হিটটাকে প্রোটেক্ট করে। এই জাতীয় হিটকে প্রোটেক্ট করে সেই জাতীয় ছাতা যদি আপনি ইউজ করেন, আপনি কিন্তু অ্যাটলিস্ট আপনার হিটে স্ট্রোক হচ্ছে না। বাচ্চারা যেটা হয় যে বেশি একসঙ্গে বেশি পানি খেতে চায় না, তো সেক্ষেত্রে বিভিন্ন প্রকার জুসের সঙ্গে মিশিয়ে বারবার অল্প অল্প করে তাদেরকে পানি খাওয়াতে পারেন। ঘরের মধ্যে যতটুকু সম্ভব থাকা ভালো। যেটা সবচেয়ে বেশি আমরা অবহেলিত যেই গোষ্ঠীটা, যেটা নিয়ে সবসময় কথা হয় না, সেটা হচ্ছে ঘরে যারা রান্না করছে, যেই মহিলারা রান্না করছে, তাদের কিন্তু এই যে ঘরের মধ্যে যখন একটা ঘরের সঙ্গে আরেকটা ফ্ল্যাটের মাঝখানে এক হাতও জায়গা নাই, সেখানে ঘরের ভিতরে যেই আপনার
এমনি বাহিরে গরম, রান্নার যে ধোঁয়াটা থেকে এক্সট্রা গরমটা হচ্ছে সেটা কিন্তু আসলে একটা অমানবিক পর্যায়ে। এই ব্যাপারটা যদি আমরা আমাদের, এটা কিন্তু পারিবারিক ভাবে এটা নিতে হবে, যেমন যে 3 বেলা রান্না না করে আমরা 1 বেলা রান্না করতে পারি, এমন রান্না আমরা এখন করবো যেন ঠান্ডা, যেটা ফ্রিজ থেকে রেখে, যেমন ফালুদা, তারপর বিভিন্ন ফ্রুট সহকারে যে আইটেম গুলো, তারপর স্যুপ ঠান্ডা করে খাওয়া যায়, পায়েস, সামাই, এই জাতীয় খাবারগুলো যেটা ফ্রিজে রেখে আমি পরবর্তীতে খেতে পারি। আমি যদি রান্নাটা, তাহলে ঘরের ভিতরে এক্সট্রা গরমটা আমি প্রিভেন্ট করতে পারি। এবং আরেকটা ব্যাপার আমি সবসময় বলি, এখন চাইনিজ ছোট ছোট কিছু ফ্যান পাওয়া যায়, সেটা ঘরে গলার সঙ্গে ঝুলিয়ে রাখা যায়, সামনে রাখা যায়। রান্নার ঘরে যদি ছোট ছোট এডজাস্ট ফ্যান, তো যেটা যাদের বাসায় আছে এটা তো খুবই ভালো, না হলে অ্যাটলিস্ট ছোট কিছু টেবিল ফ্যান যদি রাখা যায়। আর আমি যারা রান্না করেন মা বোনেরা বাসায় সাধারণত তারাই করে থাকেন, একটু সিনিয়র মানুষরাই করে থাকেন, আমি সবসময় বলি যে কিছুক্ষণ পর পর আপনি ঠান্ডা পানি, ফ্রিজের পানি দিয়ে মুখটা ধুয়ে হাত পা ধুয়ে ফেলেন এবং কিছুক্ষণ পর পর হাফ গ্লাস করে এগুলো পানি খেতে থাকবো। ওনারা কিন্তু খারাপ লাগা হয়ে, মানে একটা পর্যায়ে যখন ইরিভার্সিবল কন্ডিশন হয়ে যায়, তখন কিন্তু এই প্রিভেনশনটা খুবই আমাদের হাতে থাকে না। তাহলে এই ব্যাপারগুলো। এবং আরেকটা ব্যাপার, বাচ্চাদের ক্ষেত্রে যখন গরম থেকে ঠান্ডা লাগে, তখন বাবা মার ধারণা হয় কি ঠান্ডা থেকেই ঠান্ডা লেগেছে, তখন বাচ্চাদের গোসল করানো বন্ধ করে দেয়। এই সময়ে বাচ্চাদের 3 বেলা দরকার হলে গোসল করাবেন, এবং পাতলা সুতি জামা। আরেকটা ব্যাপারটা সেন্সিটিভ ইস্যু হলেও এটা না বললেই নয়, সেটা হচ্ছে এখন ছোট থেকে বড় সব মহিলারা অনেকেই হিজাব পরেন, তো এই সময় হিজাবটাও যেন প্লিজ সুতি হয়, পাতলা কাপড়ের হয়, এবং খুব টাইট করে আটসাট করে সেফটি পিন দিয়ে না আটকে। আমাদের পুরাটা আমাদের নিয়ম মাফিকও কিন্তু আমরা একটু এমন জায়গা রাখতে পারি ভিতরে বাতাস ঢুকে, না হলে ওখানে যে গরমটা আটকে যায়, এখান থেকে হয় একেবারে সুতি কাপড়ের হিজাব এই মুহূর্তে ইউজ করতে হবে। আর যত ঢোলা জামা পরা যায়, বেশি এই আটসাটো এবং সিল্কের জামা পরলে এই সময় তাপটা শরীর থেকে বের হয় না। তো এই ব্যাপারগুলো যদি আমরা মেনটেন করি, একেবারেই খুবই শুনতে মনে হবে খুব মামুলি, কিন্তু এইগুলোই কিন্তু আপনি প্রিভেন্ট করলে আপনি একদম খুব খারাপ অবস্থা থেকে চলে আসতে পারেন। তো এবং সবচেয়ে বড় কথা, সহজপাচ্য খাবার, এই সময়ের খাবারটা খুব হ্যাভি ফুড না হয়ে আমরা একেবারেই তরল জাতীয় খাবারগুলো বেশি বেশি নিজেরাও খাবো, সার্ভ করবো ঠান্ডা জাতীয় খাবারগুলো। অসংখ্য ধন্যবাদ। আমরা ডক্টর আদিল মোহাম্মদ খান আপনার কাছে যাব। আমাদের এখনকার যে অবস্থা, আমাদের বেঁচে থাকতে গেলে আসলে অনেক ধরনের মাল্টিপল ইস্যুস নিয়ে কাজ করতে হবে। নগর পরিকল্পনা থেকে শুরু করে আমাদের ব্যক্তিগত সুরক্ষা সবকিছু ইম্পর্টেন্ট। বিশেষ করে নগর পরিকল্পনার দিক দিয়ে আমরা যেটা বলছিলাম যে আসলে নগর এলাকা, যে এলাকাগুলো ইতিমধ্যে গড়ে উঠেছে, সেখানে তো চাইলেই আপনি হঠাৎ করে অনেক বেশি সবুজ বাড়াতে পারবেন না, আপনি পানির পরিমাণ বাড়াতে পারবেন না। কিন্তু যে এলাকাগুলো নগরায়ন, নতুন নগর এলাকাতে হচ্ছে, সেখানে কিন্তু আপনি চাইলে পরিকল্পনা মাফিক সবুজ এলাকা তৈরি করা, সেখানে আপনার ওয়াটার বডি গুলো কনজার্ভ করা এবং ইমারত বিধিমালার মাধ্যমে ভবনের সাথে ভবনের যে দূরত্বগুলো, সেগুলো এমন ভাবে রাখা যেন ভবনের ভেতরে প্রাকৃতিক আলো বাতাসগুলো ঢুকতে পারে। আমরা জানি যে আমরা আগে যখন নগর এলাকা দেখতাম, মফস্বল বা বড় শহরেও একটা বাড়ির আঙিনা বলে একটা জিনিস থাকতো, সেখানে আমরা গাছগাছালি লাগাতাম। এখন আমরা এমন একটা পরিকল্পনা, এমন একটা নগর ব্যবস্থা তৈরি করেছি, সেখানে একটা প্লটে 100% জায়গাতেই আমরা আসলে কংক্রিট দিয়ে পুরো ভবনটা বানাই, বা ভবনের আশেপাশে যে জায়গাটা থাকে সেটা আমরা কংক্রিট দিয়ে ঢেকে দিই। কিন্তু আমরা আমাদের পূর্বপুরুষরা যেভাবে পরিকল্পনাকে ধারণ করতো, সেই পরিকল্পনার ধারণটা আমরা করছি না। এই জন্য আসলে নগর পরিকল্পনার যে ইমারত বিধিমালা এবং মহাপরিকল্পনার আইন কানুনগুলো, সেগুলোকে আসলে আমাদেরকে নতুন করে ভাবতে হবে, যেটা আমরা নগর এলাকায় বড় স্কেলে যেমন পার্ক ওপেন স্পেস তৈরি করবো, আমরা প্রতিটা আঙ্গিনাতেই কিছু পরিমাণ যেন আমরা সবুজ চত্বর তৈরি করতে পারি, সবুজ গাছ লাগাতে পারি, সেটা গুরুত্বপূর্ণ। রাজুক সাম্প্রতিক সময়ে নির্দেশনা দিয়েছে যে কাঠা অনুযায়ী একটা করে গাছ লাগিয়ে যার যত পরিমাণ কাঠার প্লট হবে, সেখানে যেন তত সংখ্যক গাছ লাগানো হয়। এই ধরনের নির্দেশনাগুলো আছে, কিন্তু এগুলো প্রায়োগিক দিকগুলো দরকার। প্রয়োগ না করলে, শুধুমাত্র নির্দেশনা আকারে থাকলেই আমাদের আসলে কাজগুলো হবে না। আর আমাদের সবচেয়ে বেশি এই মুহূর্তে এই গরমে আছে আরবান এলাকাতে যারা প্রান্তিক লোক, নিম্ন মধ্যবিত্ত লোক, কেননা তাদের হাউজিং গুলো দুর্বল, তাদের বা বসত বাড়ির আশেপাশে খোলা জায়গা নেই, সব মিলে তাদেরকে বাঁচানোটা এখন খুব গুরুত্বপূর্ণ। এই জন্যই এই ধরনের লোকদেরকে, মানে আমরা এখন দেখি যে অনেক সময় শহরের উচ্চবিত্ত এলাকায় লোডশেডিং দেওয়া হয় না, বরঞ্চ নিম্নবিত্ত এলাকায় লোডশেডিং বেশি থাকে। অথচ নিম্নবিত্ত এলাকার লোকদের কিন্তু এই আরবান হিটের ক্রাইসিসটা সবচেয়ে বেশি, কেন তাদের বসত বাড়িগুলো এমন জায়গাতে সেখানে কোনো ধরনের এয়ার ভেন্টিলেশন নাই, তাদের তো সেই অর্থে এসি নাই, তাদের বিকল্প জেনারেটর নাই।
সেই জন্য আমরা উল্টাভাবে চিন্তা করা উচিত, বরঞ্চ প্রান্তিক এলাকাগুলোতে যেন লোডশেডিং কম দেওয়া যায়, আর উচ্চবিত্ত এলাকাতে লোডশেডিং প্রয়োজনে বাড়ানো, এই যে সোশ্যাল ইকুইটি, এই ধারণাগুলো দরকার। আর একটা কথা আলোচনা এসেছে যে আমি যদি এসি কিনে যদি আমার ইনডোর থেকে হিটটাকে বাইরে আউটডোরে দিচ্ছি, তাহলে আউটডোরে যার এসি কেনার ক্ষমতা নেই, তার জানালা বা তার রুমের উপরে যখন হিটটা পড়ছে, তার তো বাঁচার কোনো উপায় নেই। তাহলে এই যে নগর এলাকাতে এসি ম্যানেজমেন্টের যে রুলগুলো, প্রতিবেশী কিভাবে আমরা এই সার্ভিসের সুরক্ষা দিতে পারি, এই ব্যাপারটা খুব আলোচনা দরকার। এসির একটা রেগুলেশন দরকার, যে চাইলেই কি আপনি টাকা থাকলে রুমের এসি লাগিয়ে আপনি নিজেকে সুরক্ষা করতে পারবেন কিনা। এতে আমাদের যে পাওয়ার ইকুইটির একটা বড় প্রশ্ন আসে। উন্নত অনেক দেশে আপনার হচ্ছে এসিতে আপনি সর্বনিম্ন যে তাপমাত্রা যেটা করতে পারবেন সেটা 24-25 ডিগ্রি নামানো যায় না, নিচে চাইলে সেই এসিগুলো এমন ভাবে করা এর নিচে আসতে পারবেন না। তাহলে আপনি আমাদের দেশে সেই আইনগুলোকে নিয়ে চিন্তা করতে হবে। আপনি একপাক্ষিক সমাধান হবে না, পুরো নগর পরিকল্পনা, আমাদের অ্যাপ্লায়েন্সের ব্যবহার, এবং বিভিন্ন এলাকার ইকুইটি, এই জিনিসগুলোকে নিয়ে কাজ করা উচিত। এটা একটা বিস্তৃত পরিসরের বিষয়। আমাদের প্রস্তুত থাকতে হবে যে এই হিট ওয়েভটা শুধুমাত্র এই মৌসুমের জন্য না, সামনের বছরগুলোতে আরো বৃহৎ মাত্রায় এই হিট ওয়েভটা আসবে, এবং এই জন্য পুরো ঢাকা থেকে শুরু করে সকল এলাকা, নগর এলাকা, গ্রামীণ এলাকার সকল ধরনের পরিকল্পনায় কিভাবে আমরা ভবনের ডিজাইন, নগর পরিকল্পনায় এই পুরো বিষয়টাকে নিয়ে আমরা চিন্তা করেই যেন আমরা করতে পারি। এবং এই ক্ষেত্রে অবশ্যই টেকসই এবং যে সাম্য, এই বিষয়গুলো চিন্তা করা উচিত। সরকারের পলিসিগুলো মাইন্ডসেটের চিন্তা পরিবর্তন দরকার, না হলে আমরা অবকাঠামো কেন্দ্রিক যে চিন্তা, সেই চিন্তা দিয়ে নগর এলাকাকে বাঁচানো যাবে না, সবুজ এবং বাটাবুড়ি রক্ষা পাবে না, যার ফলে আমাদের ভুগতে অনেক বেশি। অসংখ্য ধন্যবাদ ডক্টর ইকবাল হাসান মাহমুদ। আমি শেষ করব, 30 সেকেন্ড আপনি শুধু যুক্ত হন। প্রতিটা আমাদের যে সিটি কর্পোরেশনের নির্বাচনের আগে দেখি যে নগর পিতা যারা হতে যাচ্ছে তারা কিন্তু প্রতিশ্রুতি দেন যে ঢাকার যে 13টি খাল ছিল যেগুলি ভরাট হয়ে গেছে সেগুলি পুনরুদ্ধার করে দিবেন এবং সেখানে প্রচুর পানি থাকবে। সেখানে তখন কিন্তু তাপমাত্রা এমনি তখন কমবে, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। সেই যে মতিঝিল ওইভাবেই আছে, ধোলাই খাল ওইভাবেই আছে, কিন্তু আর খাল আর পুনরুদ্ধার হয় না। আর ছোট্ট করে বলছি যে এত গরমে সমস্ত ভাইরাসগুলো এক্সাইটেড হয়ে গেছে, এর জন্য বিভিন্ন ধরনের রোগ ব্যাধি, আমার চেম্বার ভরা থাকছে, গলা ব্যথা, হাই টেম্পারেচার, লুজ মোশন, এইসব নিয়ে। সুতরাং এই ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে যে তাপমাত্রা কীভাবে কমানো যায়। ডক্টর আব্দুল মান্নান বলেন যে তাপমাত্রা আমরা ইচ্ছা করলে কিন্তু অনেক কিছুই পরিবর্তন করতে পারি আমাদের প্রকৃতিকে সুন্দর করার জন্য, সবুজ করার জন্য, শ্যামল করার জন্য। সেই জন্য আমাদের প্রত্যেককে, সরকার থেকে শুরু করে প্রত্যেককে কিন্তু এই ব্যাপারে তৎপরতা শো করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটা এটিএন সংলাপ। সম্মানিত আলোচকদের কথার সূত্র ধরে শুধু একটি কথাই বলবো, যে যার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ যেমন করবেন বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা, রাষ্ট্রীয় জায়গা থেকে, পাশাপাশি ব্যক্তি পর্যায়ে সতর্কতার কোনো বিকল্প নেই। সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।